ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা অপরাধ এবং অবৈধ লেনদেন বা ঘুষ। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি নিয়ে সারা পৃথিবীতে আলোচনা হচ্ছে, কিন্তু বাংলাদেশ সরকার কি এ নিয়ে একটুও ভাবছে? স্বয়ং প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি হয়ে যায়, স্বয়ং অ্যাটর্নি জেনারেলের অফিসে চুরি। বিএনপি সরকার ক্ষমতায় থাকতেই বিভিন্ন জেলায় বিএনপি নেতাদের দিনে দুপুরে গুলি করে খুন করা হয়, সাধারণ মানুষকে দিনে দুপুরে রাস্তায় ছিনতাই করে হত্যা করা হয়। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে ব্যস্ত আছেন ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের মালিকানার যৌক্তিকতা প্রমাণে। দর্শক, যে দেশের সাধারণ মানুষ নিজেদের ঘরে ঘুমিয়েও নিরাপদ বোধ করে না, সেই দেশে যদি রাষ্ট্রের সবচেয়ে সুরক্ষিত দুর্গগুলোর নিরাপত্তা ভেঙে পড়ে, তাকে আপনি কি বলবেন? এ মাসে বাংলাদেশ সচিবালয়ের মতো সর্বোচ্চ নিরাপত্তা বলয় থেকে চুরি হয়ে গেল স্বয়ং প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন বা অতি নিরাপদ লাল টেলিফোনের তামার তার, যে ফোন দিয়ে রাষ্ট্রের অতি গোপনীয় এবং জরুরি সিদ্ধান্ত আদান প্রদান করা হয়। তার সংযোগ কেটে নিয়ে যায় ভাঙাড়ি চোরেরা। যদিও পুলিশ দুজনকে রিমান্ডে নিয়েছে, তাদের কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও আদায় করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, ভেতরের নিরাপত্তা চেইন কতটা দুর্বল হলে এই দুঃসাহস সম্ভব? এ ঘটনার রেশ কাটতে না কাটতে 11 জুন 2026 মধ্যরাতে খোদ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজলের কার্যালয় ভবনের থাই গ্লাস খুলে নিয়ে গেছে চোরেরা। অ্যাটর্নি জেনারেল অবশ্য এটাকে সাধারণ চুরি বলতে নারাজ। তিনি আশঙ্কা করছেন এটি একটি সুপরিকল্পিত নাশকতা। এখন প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্ট আর সচিবালয়ের নিরাপত্তায় যদি এই হয়, তবে ঢাকার মোহাম্মদপুর, উত্তরা কিংবা মিরপুরের গলিতে ওত পেতে থাকা ছিনতাইকারীদের কে থামাবে? এই চরম নিরাপত্তা সংকটের চড়া মূল্য দিতে হচ্ছে এই দেশের সাধারণ নাগরিকদের। 8 জুন ভোরে মেয়েকে নিয়ে দিনাজপুর থেকে ঢাকায় ফিরেছিলেন 42 বছর বয়সী কর্মজীবী নারী সোহেল ইসলাম। গাবতলী থেকে ধানমন্ডি ফেরার পথে শহীদ সরওয়ার্দী হাসপাতালের সামনে চলন্ত রিকশায় তার ব্যাগ ধরে হ্যাচকা টান দেয় মোটরসাইকেল আরোহী 2 ছিনতাইকারী। রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। 3 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে 11 জুন 2026 তারিখে ধানমন্ডির একটি হাসপাতালে মারা যান এই অসহায় মা। ঢাকার বাইরের পরিস্থিতি আরও ভয়াবহ। বিভাগীয় শহরগুলিতে যখন যৌথ বাহিনীর বিশেষ অপরাধ বিরোধী অভিযান চলছে, ঠিক তখনই 12 জুন 2026 প্রকাশ্য দিবালোকে খুলনার লবণচড়ার মাথাভাঙ্গা বাজারে গুলি করে হত্যা করা হয় বটিয়াঘাটা উপজেলা বিএনপি নেতা রফিকুল ইসলামকে, যিনি এলাকায় ঢাকাইয়া রফিক নামে পরিচিত ছিলেন। মোটর সাইকেলে এসে হেলমেট পরা ঘাতক বুক ফুলিয়ে গুলি করে পালিয়ে গেল, আর প্রশাসন রইল নির্বিকার। বিএনপি সরকার ক্ষমতা থাকা সত্ত্বেও নিজ দলের মাঠ পর্যায়ের নেতারাই আজ প্রকাশ্য দিবালোকে খুনের শিকার হচ্ছেন। সুইজারল্যান্ডের দাভোসে প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল রিস্ক রিপোর্ট 2026-এ স্পষ্ট বলা হয়েছে, বাংলাদেশের 1 নম্বর সমস্যা অপরাধ এবং অবৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড। ব্যবসায়ীরা জানিয়েছেন, চাঁদাবাজি, অস্ত্রের দাপট এবং অপরাধীদের সিন্ডিকেটের কারণে দেশে ব্যবসা করার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। দেশের ব্যবসায়ীরা যদি ব্যবসা করতে না পারেন, তাহলে বিদেশি ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করবেন কেন? বাংলাদেশে বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান বিনিয়োগকারী রবিন খুদাও বিনিয়োগের জন্য বেছে নিয়েছেন ভারতকে। এ সপ্তাহে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করে ভারতে $30 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশে ব্যবসা না হলে কর্মসংস্থান হবে না, অথচ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকারের প্রধান দিক ছিল কর্মসংস্থান। চাকরি দিতে না পারলে বেকার ভাতা দেওয়ারও অঙ্গীকার করেছিলেন তিনি, অথচ বাজেটে চাকরি বা বেকার ভাতা কোনোটারই কোনো খবর নেই। যখন দেশের মানুষ রাস্তায় ছিনতাইকারীর হাতে মরছে, যখন দলীয় নেতারা খুন হচ্ছেন, তখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জাতীয় সংসদে দাঁড়িয়ে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার রূপরেখা দেওয়ার বদলে মরিয়া হয়ে সাফাই গাইছেন ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের মালিকানা ঠেকানোর পক্ষে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার ব্যাংকিং খাতের লুটপাটের বিরুদ্ধে থাকার কথা। একটি রাষ্ট্র তখনই ব্যর্থতার দিকে হাঁটে যখন সরকার অগ্রাধিকার ঠিক করতে ব্যর্থ হন। শেখ হাসিনার সরকারের জুলুম, নির্যাতন, গুম খুনের ধারাবাহিকতায় ইউনূস সরকার আমলে যুক্ত হয় মব সন্ত্রাস। বর্তমান সরকার আমলে এসেও আইন শৃঙ্খলা ইউনূসের ধারাবাহিকতাতেই চলছে। মবের শিকার বাউল ফকিরদের থেকে শুরু করে এখন স্বয়ং প্রধানমন্ত্রী অপরাধের শিকার হচ্ছেন। এটাকে যদি আইন শৃঙ্খলা ব্যবস্থার ভেঙে পড়া না বলা হয়, তাহলে আর কাকে বলবেন? স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রশাসনের এই চরম উদাসীনতা যদি অবিলম্বে বন্ধ না হয়, তবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আশঙ্কায় হয়তো সত্যি হবে। তারা বলেছিল, বাংলাদেশ অচিরেই অপরাধ আর অবৈধ লেনদেনের এক অভয়ারণ্যে
পরিণত হতে যাচ্ছে। একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সময় এমন পরিণতি কি দেখতে চেয়েছিল বাংলাদেশের মানুষ?